ভীষণ দুর্বল। দুইটা রুগী সময় দেয় না, স্কিন ডিজিজের রুগী, রিউমাটিজমের রুগী। বাত ব্যথার রুগীগুলো আপনাকে কখনোই সময় দিবে না। আজকে যে আলোচনা আছে, আলোচনায় আমাদের কিছু মেডিসিন আছে। কমনলি যে মেডিসিন গুলো পাওয়া যায়, যেমন সালফার আছে, মাক্সল আছে, মেজেরিয়াম আছে, সিপিয়া আছে, রাস্টক্স আছে, আর্সেনিক আছে, অ্যালুমিনা আছে, প্রোটনটিড আছে, হিপার সালফ আছে, আমাদের ডালকামরা আছে, রিডিয়াম ব্রোম আছে, সেলিনিয়াম আছে, অনেকগুলো মেডিসিন আছে আমাদের আজকের টপিকস এর উপরে। এছাড়া আমরা যদি দেখি রিউমেক্স আছে, ক্যালকেরিয়া সালফ আছে, মেজেরিয়াম আছে, কস্টিকাম আছে, ক্যাডমিয়াম সালফ আছে, কার্বোভেজ আছে, ন্যাট্রাম সালফ আছে, টিবারকুলিনাম আছে, হ্যাঁ, অনেকগুলো মেডিসিন, গ্রাফাইটিস আছে, অনেকগুলো মেডিসিন আছে কোষ পাঁচরা চুলকানিতে আমরা ব্যবহার করে থাকি। তো যাই হোক, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, যে কোনো রুগীকে আপনি যদি কিওর করতে চান, রুগীকে যদি কমপ্লিট আরোগ্য দিতে চান, এবং যদি চিন্তা করেন যে আমি একটা আদর্শ আরোগ্য দিব, তাহলে এবং কম কষ্টে আরোগ্য দিব, তো স্কিন ডিজিজের ক্ষেত্রে কিছু ম্যানেজমেন্ট একটু খেয়াল করবেন। যে রুগীতে যদি আপনি ম্যানেজমেন্টটা না মানাতে পারেন, তাহলে কখনোই রুগীটাকে আরোগ্য দিতে পারবেন না, এটা একটু মাথায় রাখবেন। সেটা হলো যে দেখুন, এটা অ্যালার্জি জনিত রোগ, যেহেতু আমরা স্কাইভিস কেন হয়, কি কারণে হয়, ওগুলো যাচ্ছি না, মূল মেডিসিনের আলোচনায় যাচ্ছি। ক্লাস শেষ করে বাসায় যাব। তো উত্তেজক কারণ যদি আপনি বডি থেকে না সরাতে পারেন, তাহলে রোগীকে আরোগ্য করা সম্ভব না। ধরুন যে একজন রুগীর তার বডিতে অ্যালার্জি পরিমাণটা খুব বেশি আছে, আমরা অ্যালার্জি নর্মালি আইজি টেস্টটা করে দেখি যে তার ভ্যালুতে আছে কিনা। তো যদি দেখা যায় যে তার প্রচুর অ্যালার্জি সমস্যাটা আছে, সেই রুগীতে যদি আপনি যে খাবারগুলোতে অ্যালার্জির সমস্যাটা বৃদ্ধি প্রাপ্ত হয়, আমরা নর্মালি কি করে থাকি, হোমিওপ্যাথিতে যারা আছে, আমি আগে ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, হোমিওপ্যাথিতে যারা আছে তারা কি করে যে এটা খাবেন না, ওটা খাবেন না, সেইটা খাবেন না, আমি সাধারণত এগুলো করে থাকি না। কিন্তু স্কিন ডিজিজের ক্ষেত্রে যদি আসে, তাহলে আমি তাদেরকে বলে থাকি আপনার যে খাবারে অ্যালার্জি আছে আপনি সেই খাবারটা অ্যাভয়েড করে চলবেন। তাহলে ম্যানেজমেন্টে যদি আপনি ব্রেক করেন, আমরা অবজারভেশনের ক্ষেত্রে দেখেছি, মেডিসিনে যাওয়ার আগে কিছু কথা বলে যায়। সবাই শুনতে পাচ্ছেন তো, মুক্তা ম্যাম? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা অনেকেই জয়েন হতে পারছে না। হচ্ছে হ্যাঁ, এখন পারবে আরিফা ম্যাম, একটু লিখে দিন, আমি লিখলাম অনেকবার। জি ম্যাম, এখন বুঝতে পারছি। আচ্ছা, আজকে হোস্টেল নেট সমস্যা, হ্যাঁ, এটা খুব অনাকাঙ্ক্ষিত, এখানে হাত নাই। তাহলে আমরা কি বললাম, যে আমরা ম্যানেজমেন্টে দেখেছি, আমরা সেকেন্ড প্রেসক্রিপশনে দেখেছি যে রুগী যদি উত্তেজক কারণ বডি থেকে না সরায়, উত্তেজক কারণ যদি অভ্যাসগত দিক থেকে না সরায়, তাহলে সেই রুগীকে আরোগ্য করা সম্ভব নয়। তো আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে ফুড জনিত কারণে, ম্যানেজমেন্ট ব্রেক জনিত কারণেও যদি অ্যাগ্রাভেশন হয়, তাহলে সেটা সাময়িক, দীর্ঘমেয়াদী না। তাহলে আমরা একটা রুগী আসলে অ্যাগ্রাভেশন হলেই যে আমরা মেডিসিন চেঞ্জ করে ফেলবো, এই জায়গা থেকেও আমাদেরকে সরতে হবে। পদ্মা ম্যাম ঢুকতে পারছেন? পদ্মা ম্যাম এসএমএস করেছে ইনবক্সে, ঢুকতে পেরেছে পদ্মা ম্যাম? স্যার পেরেছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, যে আমরা রোগের অ্যাগ্রাভেশন হলেই আমরা চেঞ্জ করব মেডিসিন বা পাওয়ার কমাবো বাড়াবো, এই চিন্তা থেকে আমাদেরকে একটু সরতে হবে। খুব ধৈর্যের পরীক্ষা, বিশেষ করে স্কিন ডিজিজের ক্ষেত্রে, কারণ আমরা স্কিন ডিজিজে দেখেছি অ্যাগ্রাভেশন হতে পারে। আমরা হেরিংস লতে দেখেছি যে রোগের বিপরীত ক্রম অনুসারে আসতে পারে। অর্থাৎ এখানে একটা কথা বলা হচ্ছে যে চাপাকৃত রোগ পুনরায় প্রকাশ আসবে। তাহলে এখানে একটা অ্যাগ্রাভেশনের একটা জায়গা আছে। এটার অবজারভেশনের নাম্বার 3 তেও আছে যে প্রথমে অ্যাগ্রাভেশন হবে, কুইক অ্যাগ্রাভেশন হবে শর্ট টাইম, এবং খুব র্যাপিডলি অ্যামেলিয়ারেশন হবে। তাহলে আমি আলোচনার আগে কয়েকটা কথা বলছি, এই জন্যই বলছি যে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় আলোচনা শেষে। তাহলে আমরা বলেছি যে ম্যানেজমেন্ট যেন ব্রেক না করে সেদিকে নজর রাখতে হবে। যদি ম্যানেজমেন্ট ব্রেক করে
তাহলে আপনাকে অবজারভেশনে রাখতে হবে যে আসলে ম্যানেজমেন্টটা ব্রেক করেছে, তাহলে আমার করণীয় কি। আর যদি ম্যানেজমেন্ট ব্রেক না করা অন্যজনিত কারণে হয়ে থাকে তাহলে সেটা আলাদা বিষয়। তাহলে আমরা কি বললাম যে আমরা আবার আরেকটা জিনিস দেখেছি, হেরিংস কিওর লতে বলা হচ্ছে যে চাপাকৃত রোগ লক্ষণকে পুনরায় প্রকাশ হয়, অর্থাৎ ভিতর থেকে বাইরের দিকে অবদমিত করতে হবে। তাহলে ভিতর থেকে বাইরের দিকে অবদমিত মানে চাপাকৃত রোগ লক্ষণ ফিরে আসতে পারে। তো স্কিন ডিজিজের ক্ষেত্রে আমরা দেখেছি অনেকেই রোগ চাপা ফেলে, তাহলে সেখানে অ্যাগ্রাভেশনের একটা জায়গা আছে। তাহলে যদি রোগ লক্ষণ বেড়ে যায় তাহলে আপনাকে হতাশ হতে হবে না, আপনার মেডিসিন সিলেকশন রাইট আছে কিনা, ডোজ এন্ড পোটেন্সি রাইট আছে কিনা, আপনার ম্যানেজমেন্ট সে পালন করছে কিনা, এদিকে একটু নজর রাখবেন, তাহলে রোগীকে একটা আদর্শ আরোগ্য দিতে পারবে। তো যাই হোক, এটা ছিল আমার বলার কথা, যে যেগুলো আমরা অনেকেই নতুন ডাক্তার হয়ে ভাই চুলকানি তো বেড়ে গেছে কি করা যায়। আপনি হয়তো হাত চুলকাচ্ছিল ওর মেডিসিন চেঞ্জ করার জন্য। আমি যে কথাগুলো বললাম যে ম্যানেজমেন্টের দিকে একটু নজর রাখা, হেরিংস ল বলেছিল প্রথমে বাড়বে, হ্যাঁ, যেহেতু চাপাকৃত রোগ ফেরত আসবে তাহলে সেটার দিকে আপনি খেয়াল করেননি। কেন্টের অবজারভেশনে 3 নম্বরে বলা হচ্ছে যে রোগী প্রথমে অ্যাগ্রাভেশন হতে পারে, সেটা আপনি খেয়াল করলেন না। সব মিলে আপনি হতাশ হলেন, যে ওদিকে না যে আমরা একটু অবজারভেশন করবো, করার পরবর্তীতে রোগীগুলোকে হ্যান্ডেল করবো খুব সফট ভাবে। আর আরেকটা ব্যক্তিগতভাবে আরেকটা নির্দেশনা আমি ব্যক্তিগতভাবে দিব, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে স্কিন ডিজিজের ক্ষেত্রে অবশ্যই কখনো আমরা হাইপোটেনসি অ্যাপ্লাই করবো না। হাইপোটেনসি রোগের অ্যাগ্রাভেশন আপনাকে খুব দারুণ ভাবে ভোগান্তি দিতে পারে, কারণ আমরা দেখেছি নাম্বার 1 এই যে খুব দারুণ অ্যাগ্রাভেশন হয়েছিল এবং রোগীর অবস্থা খুব অবনতির দিকে যাচ্ছিল। তাহলে সেখানে আমরা দেখলাম যে ওখানে হাইপোটেনসি সবকিছু সিলেকশন সবকিছু রাইট আছে, কিন্তু হাইপোটেনসি অ্যাপ্লাই করেছিলেন, রোগীর অবস্থা খুব শোচনীয় হয়ে গেল। এই শোচনীয় অবস্থা যখন হয়ে গেল তখন আপনার কাছ থেকে কিন্তু রোগী হারিয়ে যেতে পারে। তাহলে অবশ্যই হাইপোটেনসি অ্যাপ্লাই করবো না, হাইপোটেনসি রোগের অ্যাগ্রাভেশন আনতে পারে, সেদিকেও আমাদের নজর রাখতে হবে। সব মিলিয়ে তাহলে আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে আপনি বিশেষ করে স্কিন ডিজিজের ক্ষেত্রে অবশ্যই লো পোটেন্সির দিকে একটু নজর রাখবেন, কারণ জীবনী শক্তির দিকে একটু আপনাকে নজর রাখতে হবে। যে এই ছিল প্রথম কথা। এবার আসি আমরা মূল আলোচনায়। আমরা দেখেছি যে রিসেন্ট কিছুদিন আগে বা এখনো পর্যন্ত আমরা স্কাইবিজের কিছু রোগী আমরা দেখেছি, সেখানে আমার ব্যক্তিগত অবজারভেশনে সালফার, মাক্সল, রাস্টক্স, নেট্রামসাল, সোডিনাম, হ্যাঁ, মেজোরিয়াম, আর্সেনিক, বেশ কিছু মেডিসিনের আমি প্রভাব দেখেছি। প্রভাব দ্যাটস মিন এটা বুঝালাম যে বেশ কিছু মেডিসিনের খুব সক্রিয়তা দেখেছি, যে অধিকাংশ রোগীর মধ্যে আমরা এই মেডিসিন গুলো পেয়ে যাচ্ছি। হ্যাঁ, বুশরা ম্যাম ঢুকতে পারছে না হয়তো, নাকি এখন আসলো। তাহলে আমরা সেখানে পেয়ে আছি। তাহলে কি কি লক্ষণ দেখা দিলে আমরা এই মেডিসিন গুলো ব্যবহার করব? দেখুন, একটা কল। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, দুঃখিত, আমার যে একটা কল আসছিল। তাহলে আমরা কি বললাম যে কিছু মেডিসিনের প্রাদুর্ভাব আমি দেখছি, এইগুলোই যে আপনার চোখে আসবে বা এইগুলোই যে আপনি রোগীর মধ্যে পাবেন তা কিন্তু নয়, এছাড়া অন্য মেডিসিন আপনি পেতে পারেন। তাহলে আপনাকে অবশ্যই সেদিকেও নজর রাখতে হবে যে কি কি মেডিসিন আমার আসতে পারে। তাহলে আমরা কি বললাম যে আমরা সালফারকে বলেছি, আমরা মাক্সলকে বলেছি, আমরা সোডিয়ামকে বলছি, আমরা আর্সেনিক অ্যালককে বলছি, আমরা রাস্টক্সকে বলছি। তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, যে আমরা বর্তমানে যে স্কাইবিজ খুঁজে পাচ্ছি, দেখুন প্রচুর পরিমাণে চুলকানি আছে। আচ্ছা, চুলকানির সাথে কি আছে? জ্বালা আছে। আর কি আছে? রস আছে, ডিসচার্জ আসছে। আচ্ছা দেখুন, চুলকানিগুলো কোথায় হচ্ছে? ভাঁজে ভাঁজে হচ্ছে বর্তমানে। নখের ভাঁজে হতে পারে, থাইয়ে হতে পারে, যে কোনো ভাঁজে ভাঁজে হচ্ছে। আমার প্র্যাকটিস অফ মেডিসিনের আলোচনার ধরনটা একটু ভিন্ন, যারা নতুন আসছেন আমি জানি না, যারা নতুন আসছেন তারা একটু খেয়াল রাখবেন যে আমরা দেখেছি যে স্কিন ডিজিজে ভাঁজে ভাঁজে আছে। তো ভাঁজে ভাঁজে আমরা কি কি মেডিসিন পাই? সালফারে আছে, সোডিনামে আছে, মাক্সলে আছে। আমরা দেখেছি যে চুলকাতে চুলকাতে রক্ত বের করে ফেলছে। হ্যাঁ, আমরা দেখেছি যে, আবার দেখেছি যে আইস হচ্ছে, মেজোরিয়ামে আছে, সোডিনামে আছে, হ্যাঁ, রক্ত আসছে।
আমরা মেজেরিয়ামে দেখি। এই যে জায়গাগুলো আবার দেখছি যে রাতে বিছানার গরমে অ্যাগ্রাভেশন আছে, মার্কসল আছে, সালফার আছে। আমরা ছোট ছোট কম্পেয়ার করব, জাস্ট ছোট ছোট কম্পেয়ার। এই ছোট ছোট কম্পেয়ার গুলো আমাদেরকে মেডিসিন সিলেকশনে সাহায্য করবে। তো আমরা মার্কসলকে যদি দেখি, একটু খেয়াল করেন, মার্কসলকে যদি দেখি তাহলে মার্কসলের স্কিন ডিজিজটা কোথায় হয় দেখুন। মার্কসলের যে কোষপাচড়া গুলো আছে এটা মেইনলি গুপ্ত জায়গায় হয়। অ্যান্টিসিফিলিটিক মেডিসিন মেইনলি গুপ্ত জায়গায় হয়। গুপ্ত জায়গা কোন জায়গা? দুটো চামড়া যেখানে একত্রিত হয়েছে। দুটো চামড়া কোথায় কোথায় একত্রিত হয় আপনি একটু খেয়াল করুন। হাতের আঙুলের মাঝে হতে পারে, বগলে হতে পারে, উরু অঞ্চলে হতে পারে, স্ক্রোটামের আশেপাশে হতে পারে, আপনার নি জয়েন্টের পেছনের সাইডে হতে পারে। হ্যাঁ, গুপ্ত জায়গায় দুটো চামড়া যেখানে একত্রিত হয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু তার চুলকানি হতে পারে। আমরা দেখেছি মার্কসলে নাইট অ্যাগ্রাভেশন আছে, আমরা সালফারেও কিন্তু দেখেছি। আমরা সালফারেও দেখেছি যে রাত্রি তার অ্যাগ্রাভেশন আছে। আমরা দেখেছি যে মার্কসল গরম হলে তার চুলকানি বৃদ্ধি প্রাপ্ত হয়, আমরা সালফারে দেখেছি গরম হলে চুলকানি বৃদ্ধি প্রাপ্ত হয়। আমরা সরিনামকেও দেখেছি শরীর গরম হলে চুলকানি বৃদ্ধি প্রাপ্ত হয়। মেজোরিয়ামকেও দেখেছি রাত্রিকালীন চুলকানি বৃদ্ধি প্রাপ্ত হয়। আমরা অনেকগুলো মেডিসিন একসাথে বলার চেষ্টা করবো, হ্যাঁ, এবং সেখান থেকে কম্পেয়ার করার চেষ্টা করবো। তাহলে আমরা কি বললাম? প্রথমে আলোচনায় আসলো আমাদের যে রাত্রিকালীন চুলকানির বৃদ্ধি বা গরমে চুলকানির বৃদ্ধি। তাহলে রাত্রিকালীন সালফার আছে, সরিনাম আছে, মেজোরিয়াম আছে, মার্কসল আছে, অনেকগুলো মেডিসিন আছে। সিপিয়া আছে, সিপিয়াতেও কিন্তু ভাজে ভাজে আছে, যেটা আমরা ইসের ক্ষেত্রে বলেছিলাম, মার্কসলের ক্ষেত্রে বলেছিলাম। আর আরেকটা জায়গা আছে চুলকানি পড়ে জ্বালা, জ্বালা সালফারে আছে, আর্সেনিকে আছে, মার্কসলে আছে। তো মজার একটা বিষয় হলো যে এই জ্বালা কথাকে যদি আপনি সংযুক্ত করেন, নাইট অ্যাগ্রাভেশনকে যদি আপনি সংযুক্ত করেন, তাহলে আমরা সালফারকে দেখেছি রাত্রিকালীন জ্বালা, আমরা সালফারকে দেখেছি বিছানা গরম হলে জ্বালা বৃদ্ধি, আমরা মার্কসলকে দেখেছি রাত্রিকালীন বৃদ্ধি, বিছানা গরম হলে বৃদ্ধি, আমরা মেজেরিয়ামকে দেখেছি রাত্রিকালীন বৃদ্ধি, আমরা আর্সেনিককে দেখেছি চুলকানির সাথে জ্বালা, আমরা হিপারসালফকে দেখেছি আর্সেনিকের একটা জায়গা, আর্সেনিকও কিন্তু ঠান্ডাতেও অ্যাগ্রাভেশন, হিপারসালফও ঠান্ডাতে অ্যাগ্রাভেশন। তাহলে আমরা এই কয়েকটা মেডিসিন নিয়ে আর একটা মেডিসিন আছে রাস্টক্স, রাস্টক্সকে দেখেছি আমরা তার চুলকানি। তো রাস্টক্সকে আমরা যদি দেখি তাহলে রাস্টক্সেও কিন্তু আমরা দেখেছি জ্বালা আছে। তাহলে জ্বালা সংযুক্ত রাস্টক্সে আছে। আর এখানে আর একটা কথা সংযুক্ত যদি করি, পুজ সংযুক্ত মেজোরিয়ামে আছে, হিপারসালফে আছে, পুজ হয়ে যায় এই বর্তমানে যে চুলকানি গুলো আসছে, স্কাইপিস আছে। আবার সিলিনিয়ামে দেখেছি তার ভাজে চুলকানি। অনেকগুলো কথা কিন্তু এক জায়গায় হলো। আমি জানি অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে আলোচনাগুলো। এইখান থেকে আমরা কম্পেয়ার করবো, যতগুলো মেডিসিন আমরা কথা বললাম এখান থেকে আমরা একটু কম্পেয়ার করে বের করে নেবো যে আসলে আমরা কোনটায় কাকে দিব। দেখুন, চুলকানি রাত্রিকালীন বৃদ্ধি। তো রাত্রিকালীনে আমরা দেখলাম মার্কসল আছে, রাত্রিকালীনে আমি দেখলাম সালফার আছে, রাত্রিকালীনে আমি দেখলাম যে কি বলে মেজোরিয়াম আছে। এখান থেকে আমরা নোংরা, শুধুমাত্র একটা কথা দিয়ে সালফারকে আলাদা রাখবো, নোংরা প্রকৃতির সালফার, ছোট্ট একটা ভাষা, নোংরা প্রকৃতির। তাহলে কি নোংরা হতে পারে? তার স্কিন নোংরা হতে পারে, তার বিহেভিয়ার নোংরা হতে পারে, আক্রান্ত স্থান নোংরা হতে পারে। তাহলে কেমন ছিল দেখুন, একটা কোমল স্কিন, স্বাভাবিক যেটা আছে, স্কিনটা খুব কোমল, দারুণ, মানে স্পর্শ করতে মন চায়। একটা বেবির স্কিন দেখেছেন যেমন নরম কোমল। কিন্তু আমরা নোংরা কথাটা বললাম এই কারণে, ছোট্ট একটা শব্দ, যে স্কিনটা দেখবেন ড্রাই, সোডিনামে আছে ড্রাই, এবং এগুলো থেবড়ো, ময়লা সংযুক্ত, নোংরা। এবং প্রত্যেকটা সালফারের রোগীর শয্যা তাপে, অর্থাৎ রাত্রিকালীন সময়ে শয্যা তাপে প্রচুর পরিমাণে চুলকানি দেখা দেয়।
তাহলে রাত্রিকালীনই আমরা মার্কসলকেও এর মধ্যে ইনক্লুড করব। তাহলে আমরা দেখেছি যে এত বেশি চুলকানি হয়, চুলকাতে চুলকাতে তার ইরাপশন গুলো ছিঁড়ে যায়, জ্বলে যায়, আগুনে জ্বলার মতো জ্বলে যায়, সারাটা রাত নির্ঘুম পার করে। যার ঘামে দুর্গন্ধ আছে সে নিজেকে সব জান্তা সমচর মনে করে, কে? সালফার। আর আপনি যদি মার্কসলে যান, সেম কথাতে মার্কসলে যান, সব জান্তা শমশের মার্কসল, আর সবচেয়ে বোকা স্বভাবের হয় সব জান্তা শমশের সালফার, আর সবচেয়ে বোকা মানে বোকা প্রকৃতির হয় মার্কসল। তাহলে নোংরা দিয়ে আমরা সালফারকে আলাদা করলাম, আর বোকা শব্দ দিয়ে আমরা আলাদা করলাম মার্কসলকে। আপনি মার্কসলকে দেখবেন, এদের কথা বলার ধরন, এদের বিহেভিয়ার গুলো বোকা স্বভাবের। আমি তাদেরকেই বোকা বলি যারা নিজের ক্ষতি হবে জেনেও সেই কাজটা করে। মার্কসল কিন্তু সিফিলিটিক মেডিসিন, অ্যান্টিসিফিলিটিক মেডিসিন, তাহলে সে নিজের ক্ষতি হবে জানে, জানার পরে সেই কাজটা করে। আপনি প্রত্যেকটা অ্যান্টিসিফিলিটিক মেডিসিনকে দেখুন, এরা উল্টো পথের যাত্রী, এরা নিজের ক্ষতি হবে জেনেও সেই কাজটা করে, সেই সাথে ভুলও না। আরেকটা জায়গায় কম্পেয়ার করব যে মার্কসল হলো উভয় কাতর, যেখানে সালফারকে দেখেছিলাম গরম কাতর। মার্কসল বলছে আমার শুধু বিছানা গরম হলেই যে বৃদ্ধি প্রাপ্ত হয় তা কিন্তু নয়, আমি গোসলের পরেও আমার অ্যাগ্রাভেশন হয়। প্রত্যেকেই বলছে যে আমার ইরাপশন গুলো চুলকায়, চুলকাতে চুলকাতে ছিঁড়ে যায়, জ্বলে যায়, জ্বালা করে রাত্রে বৃদ্ধি প্রাপ্ত হয়। মার্কসল আবার বলছে আমার কিন্তু ঠান্ডাতেও বৃদ্ধি প্রাপ্ত হয়। তাহলে নোংরা দিয়ে আমরা সালফারকে আলাদা করলাম, ঠান্ডা এবং গরম দিয়ে আমরা মার্কসলকে আলাদা করলাম। আর একটা জায়গায় আলাদা করবো হলো যে মার্কসলের লালা আছে, জিহ্বাটা মোটা, দাঁতের ছাপ আছে। আমরা অনেকেই করে থাকি যে মার্কসলে দাঁতের ছাপ আছে। অ্যাকচুয়ালি দাঁতের ছাপ কেন হয়? আসলে আপনার ধরুন, আপনার পকেটকেই ইন্ডিকেট করি, যারা পুরুষ আছেন, আপনার পকেটে যদি যতটুকু ধারণ ক্ষমতা তার থেকে যদি বড় কিছু রাখেন, তাহলে কি হবে? আশপাশের থেকে ওখানে চাপ, প্রেসার ক্রিয়েট করবেন। ঠিক জিহ্বাটা রসালো, থলথলে পূর্ণ, মোটা প্রকৃতির হওয়ার কারণে দাঁতটা প্রেসার ক্রিয়েট করছে জিহ্বাকে, এবং জিহ্বায় দাঁতের ছাপ আছে। তারপর আমরা দেখেছি দাঁতের ছাপগুলো এলোমেলো, কারণ আমরা জানি যে সিফিলিটিক মেডিসিনের দাঁত সাধারণত কখনো অ্যান্টিসিফিলিটিক মেডিসিনের দাঁত সমান হয় না। বিশেষ করে মার্কসলের রোগীগুলোকে দেখবেন এদের দাঁতগুলো কোনোটা সামনে কোনোটা পেছনে, এবড়ো থেবড়ো। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা মার্কসলকেও চিন্তা করতে পারি। তো আমরা এই যে মার্কসলের ক্ষেত্রে যদি যাই, আর একটু যদি যাই, তাহলে আমরা দেখেছি যে তাদের সেখানেও আমরা পুজ, পাতলা পুজ দেখতে পাই। শুধু যদি পাতলা ডিসচার্জ রয়েছে পানির মতো পাতলা তা কিন্তু নাই, সেখানে পুজ সংযুক্ত হতে পারে। তাহলে সালফার থেকে আমরা মার্কসলে আসলাম, ওই লাইনটা আপনারা মনে রাখবেন। এখান থেকে পুজে আসলাম, যেহেতু মার্কসলকে আমরা আলাদা করতে চাইছি। তাহলে পুজ যদি আসে, তাহলে মেজোরিয়ামে পুজ আছে, হিপার সালফে পুজ আছে। আমরা মেজোরিয়ামে পুজ পেলাম, হিপার সালফে পুজ পেলাম। তাহলে এবং অ্যাসিড ক্রাইসোতেও কিন্তু পুজ আছে। আমরা যদি এই পুজ কথা নিয়ে চলে যাই, তাহলে দেখুন একটা জায়গাতে পুজ কথা কিন্তু চলে আসলো, মানে পুজ সংযুক্ত কথা, যেখানে আমরা এর আগে ছিলাম হিপার সালফ এবং সালফার এবং মার্কসল, সেখানে পুজ কথা ইন্ডিকেট করে আমরা আলোচনা করলাম মেজোরিয়াম, হিপার সালফ, মার্কসল এবং অ্যাসিড ক্রাইসো, যেখানে আমাদের পুজ আসে। এই জায়গা থেকে আমরা ছোট করে কম্পেয়ার করি, খুব ছোট করে। আমরা মেজোরিয়ামকে দেখেছি যে ড্রেস সাধারণত সে যখন খোলে, মানে সে যখন ড্রেস খোলে তখন তার চুলকানি বৃদ্ধিপ্রাপ্ত হয়, এত বেশি চুলকায় যে চুলকাতে চুলকাতে রক্ত বের হয়ে যায়। এখানে কিন্তু আর একটা মেডিসিনকে আপনি মাথায় রাখুন, আর্সেনিক অ্যালব। এই ড্রেস খুললেই আর্সেনিক অ্যালবের কিন্তু চুলকানি বৃদ্ধিপ্রাপ্ত হয়। আমি একটার সাথে আর একটা ইনক্লুড করছি, ছোট ছোট কম্পেয়ার করে দেওয়ার চেষ্টা করছি, যেখানে যে লাইনটা আসবে। তাহলে আর্সেনিক অ্যালবের রুগী কি করে, হিপার সালফের রুগী কি করে? দেখুন, সে যখন ড্রেস খুলছে তখন তার অ্যাগ্রাভেশন হচ্ছে। অ্যাকচুয়াল কারণ হলো আমরা আর্সেনিক বা হিপার সালফে দেখেছি এরা ঠান্ডা, কোল্ড অ্যাপ্লিকেশনে অ্যাগ্রাভেশন হয়, ইচিং এর। রাস্টাক্সও কিন্তু আছে, ঠান্ডায় বৃদ্ধি, বর্ষাকালীন সময় রাস্টক্স ডাল কামড়ায়। এই স্কাই ভিসে কিন্তু ভালো একটা মেডিসিন। তাহলে আমরা আরেকটা দুটো মেডিসিন ইনক্লুড করলাম এর মধ্যে, একটার সাথে আরেকটা জড়িয়ে যাচ্ছে। একটা মিনিট একটু সময় নিই।
মানে আপনাদের আমার মতো যারা তরুণ আছেন তাদের এই আলোচনায় কি একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে নাকি আর একটু সহজ করব যদি বলতেন, যেহেতু এটা একদম পার্সোনালি আমরা শিখছি, উন্মুক্ত মতামত দিতে পারেন। না স্যার, প্রবলেম হচ্ছে না। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার একটু। থ্যাংক ইউ। না, আমিও একজন নতুন, এই জন্য জিজ্ঞাসা করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি কি বললাম যে আমরা সালফার বা মার্কসল থেকে চলে আসলাম, সালফার এবং মার্কসল থেকে, মার্কসলে যে হালকা পুজ হতে পারে, পুজ থেকে চলে আসলাম মেজোরিয়াম। আমি অল্প কয়েকটা মেডিসিনের কম্পেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, মেজোরিয়াম আসলাম, এসিড ক্রাইসোতে আসলাম, হিপার সালফে আসলাম, এই কয়েকটা মেডিসিনে আসলাম। এখানে আসার পরে আবার দেখা গেল যে মেজোরিয়াম বলছে যে আমি কাপড় খুললে আমার চুলকানি বৃদ্ধি প্রাপ্ত হয়, সেখানে আবার কিন্তু হেপারসালফ এবং আর্সেনিক পেলাম, দুটো এখানে রেখে দেন। হেপারসাল এবং আর্সেনিক এই দুটাকে এখানে মাথায় রেখে দেন। তাহলে আমরা মেজোরিয়ামে কি পাচ্ছি? মেজোরিয়ামে পুজ পাচ্ছি। তাহলে পুজটা কেমন ছিল? আমরা আবার বললাম যে সে এত বেশি চুলকায় যে চুলকাতে চুলকাতে রক্ত বের হয়ে যায়। তাহলে এটা কোন সময়? একদম একুইট লেভেলে, আজকে দেখা দিচ্ছে, কালকে দেখা দিচ্ছে, ঠিক এই সময়। কিন্তু আবার এটা দেখলাম রাত্রিকালীন অ্যাগ্রাভেশনও আছে, আমরা সালফারের সাথে কিন্তু এখনো রেখে দিয়েছি সালফার বা মেজোরিয়াম। হ্যাঁ, আমি এই যে একটা ক্লাসে আছি, ক্লাস থেকে বের, ওয়ালাইকুম আসসালাম, এই যে আলহামদুলিল্লাহ, আমি একটা ক্লাসে আছি, ক্লাস থেকে বেরিয়ে কল দিচ্ছি। হ্যাঁ, আমি 11টার দিকে কল দেবো, একবারে বাসায় যাই। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে আমরা কিন্তু এখনো সেই রাত্রিকালীন বৃদ্ধিতে এখনো পড়ে আছি। হ্যাঁ, তো যাই হোক, আমরা মেজোরিয়ামে কি দেখেছি? মেজোরিয়ামেও দেখেছি যে তার চুলকাতে চুলকাতে সে কি করে ফেলেছে, রক্ত বের করে ফেলছে, এবং এটা রাত্রিকালীন বৃদ্ধি আছে, শরীরের বিভিন্ন স্থানে হতে পারে। মার্কসল সেখানে ইন্ডিকেট করছে যে আমি ভাতযুক্ত জায়গায়, সালফার বলছে আমি ভাতযুক্ত জায়গায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কথা বুঝতে পেরেছেন? আমি ভাতযুক্ত জায়গায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাহলে এখান থেকে আমরা মেজোরিয়ামকে দেখলাম সে ড্রেস চেঞ্জ করতে গেলে চুলকানি বৃদ্ধিপ্রাপ্ত হয়। মেজোরিয়ামকে দেখলাম আমরা যে রাত্রিকালীন বৃদ্ধিপ্রাপ্ত হয়। মেজোরিয়ামে আর একটা কথা সংযুক্ত আছে, পুজ, যেটা আমরা আবার সিপিয়াতেও খুঁজে পাচ্ছি। মার্কসল, হিপারসাল, এসিড ক্রাইসো, সিপিয়া, মেজোরিয়াম, বেশ কিছু মেডিসিনে খুঁজে পাচ্ছি। তাহলে আমরা কখন পুজ পাচ্ছি? পুজ কথাটা আবার রয়ে গেছে, কখন পুজ পাচ্ছি এবং পুজের ধরন কেমন। আমরা মেজোরিয়ামের ক্ষেত্রে দেখবো, মেজোরিয়াম কিন্তু একটা কথা উল্লেখ করেছে, আমার শরীরের যে কোনো স্থানে হতে পারে। মেজোরিয়ামে আমরা একটা জিনিস দেখবো যে খোসপাচড়া গুলো হচ্ছে সেখানে, ধরুন আজকে হয়েছে, আমি আজকে ওই জায়গাটা চুলকায় ছিঁড়ে ফেলাইছি, ওখানে একটা মামড়ি পড়বে, আগামীকাল সেখানে দেখবেন ওখানে একটা মামড়ি পড়বে, মামড়ির নিচে একটা ডিসচার্জ আছে, যেটা পুজ মানে হলুদ বর্ণের, কিছুটা ফোড়া পাকলে যেমন হয় হলুদ বর্ণের। তাহলে আমরা পুজ কথা দিয়ে যদি দেখি যে আজকে যেটা হয়েছে, আগামীকাল, আজকে চুলকায় চুলকায় ছিঁড়ে রক্ত বের করে দিয়েছি সালফারের মতো, মার্কসলের মতো, কিন্তু আগামীকালকে যে দেখলাম ওই জায়গাটা পুজ হয়েছে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? মেজোরিয়াম। আর মার্কসলকে, হিপারসালকে যদি আপনি দেখেন, তাহলে হিপারসাল দেখবেন আমরা রাস্টক্সে দেখেছি যে পানি রয়েছে, মানে যখন ইরাপশন গুলো দেখা দিয়েছে। আপনি মার্কসলকে দেখবেন যে মার্কসল শুরু থেকে পুজ বর্ণ নিয়ে আসে। আমি একান্ত আমার প্র্যাকটিক্যাল লাইফের গল্পগুলো বলছি আপনাদের সাথে, একদম ব্যক্তিগত, মানে আমি আমার রুগীগুলোকে আমি যেভাবে পেয়ে থাকি। তাহলে বলছে যে আমার শুরু থেকেই সেখানে আমার ইরাপশন গুলোতে পুজ পূর্ণ হয় এবং ভীষণ স্পর্শকাতর, হাইপার সেন্সিটিভিটি, প্রচন্ড অনুভূতি প্রবণ, অতি অনুভূতি প্রবণ, আমি হিপার সালফকে অতি কথার সাথে সংযুক্ত করি, অতিরিক্ত রাগ, অতিরিক্ত জেদ, সব, মানে অতিরিক্ত ব্যথা, অতিরিক্ত স্পর্শকাতর, মানে অতি। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা হেপার সালফকে চিন্তা করতে পারি, শুরু থেকেই পুজ এবং স্পর্শকাতর, জাস্ট দুইটা কথা, আর কিছু দরকার নেই। এবং আরটা বলেছিলাম ঠান্ডাতে বৃদ্ধি প্রাপ্ত হয় আর্সেনিক অ্যালব, এই জায়গাটা একটু মনে রাখুন। আর্সেনিক অ্যালবের ক্রনিক কেসের ক্ষেত্রেও ঠান্ডাতে বৃদ্ধি প্রাপ্ত হয়, ক্রনিক যে ইচিং গুলো আছে। তাহলে ক্রনিক ইচিং এ আর্সেনিক অ্যালবের ঠান্ডায় বৃদ্ধি প্রাপ্ত হয় যখন সে ড্রেস চেঞ্জ করে, তখন বাতাস লাগে। কোন একটা আর্সেনিক অ্যালবের কোন বোরখা পরিহিত মেয়েকে দেখবেন বা একজন পুরুষকে দেখবেন, সে আসবে, বসবে, কথা বলবে, চুলকাবে না। যদি বলেন যে ভাই একটু দেখান তো, বা আপা একটু দেখান তো কেমন চুলকানি,
সে হয়তো বোরকাটাকে একটু আলগা করেছে, ওড়নাটা একটু আলগা করেছে, পুরুষটা হয়তো তার শার্টের বোতামটা একটু খুলেছে, তখনই চুলকানি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। যেটা মেজোরিয়ামে আছে যে ড্রেস চেঞ্জ করতে গেলে চুলকানি বৃদ্ধিপ্রাপ্ত হয়, অ্যাকচুয়ালি তো এখানে মেজোরিয়াম না, এখানে আমার আর্সেনিক কথা বললো। তাহলে মানে ঠান্ডা বাতাসে অ্যাগ্রাভেশন হচ্ছে। আমরা আর্সেনিকে আবার কি খুঁজে পেলাম? আর্সেনিকে আবার জ্বালা খুঁজে পেলাম। হ্যাঁ, কি খুঁজে পেলাম? জ্বালা খুঁজে পেলাম। মজার একটা বিষয় হলো আর্সেনিককে আপনি শুধু আরেকটা লাইনে মাথায় রাখুন আর্সেনিককে চিনার জন্য। আর্সেনিকের ইরাপশনের উপরে হাত বুলাবেন। যদিও আপনি খোসবাসরাতে হয়তো হাত বুলাতে চাইবেন না, বা আমিও বুলাই না, আমি কখনো ওদের স্পর্শ করি না, কিছুটা হলো নিজের সেফটি আমি বজায় রাখার চেষ্টা করি। তো আর্সেনিকে আপনি যখন ভীষণ চুলকানি আছে, চুলকানিতে জ্বালা আছে, কাপড় খুললে ওই যে কথাটা বললাম যে একটু কাপড় খুললেই চুলকানি বৃদ্ধি পাচ্ছে ঠান্ডা বাতাস লাগলে। কিন্তু আপনি যখন রুগীর বলবেন যে একটু হাতটা বুলান তো, যেমন আপনি আপনার সন্তানকে খুব কমল হাতে আমি একটা ফোন কল দিচ্ছি জাস্ট। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কোথায়? ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, তারা আসছি। হ্যাঁ ঠিক আছে, ওকে। অ্যাকচুয়ালি আমার জন্য একজন অপেক্ষা করছে। হ্যাঁ, তাহলে আমি কি বললাম যে আমরা যদি দেখি যে ওই হাতটা বুলাতে বলবেন, যে আপনি আপনার রিয়াকশন গুলোর উপর হাতটা বুলান তো, হাতটা বুলালে দেখবেন যে ওর উপরে ছোট 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 অসংখ্য রিয়াকশন আছে, অসংখ্য ঘামাচি বেরোলে দেখেন না, ছোট 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 অসংখ্য ঘামাচি আছে। ঠিক এই স্কাই বিচের উপরে যদি আপনি হাতটাকে বোলান তাহলে প্রচন্ড পরিমাণে ছোট ছোট ইরাপশন আপনি দেখতে পাবেন, ক্ষুদ্র ক্ষুদ্র, যেটাতে কিন্তু আপনার চুলকাবে, যেটাতে ডিসচার্জ বের হবে, যেটাতে ভীষণ আকারে চুলকে ছিঁড়ে যাবে, যেটাতে ভীষণ জ্বালা করবে। মজার বিষয় হলো হট অ্যাপ্লিকেশনে আর্সেনিক অ্যালবের জ্বালা উপশমিত হয়। আমি আর 5টা মিনিট আলোচনা করবো, কিছু মনে করবেন না। এক মিনিট, এক্সকিউজ মি। একটা রুগী বলল যে তার যে চুলকানোটা, এই চুলকানোতে তার দেখার পর থেকে তার ঘেন্না চলে আসছে, মানে ঘিন 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 করে দেখলি, ওটাতে কি ব্যবহার করব? আরেকবার বলেন। মানে চুলকানোর অবস্থাটা তার চোখে যখন আয়নাতে দেখতে পেল, তার এই লোয়ার লিম্পে এই সমস্যাটা দেখা দিয়েছে, তো ব্যাক সাইডে। তো যখন সে দেখতে পেল, দেখার পর থেকে তার এইটার প্রতি রুচি নাই, ঘৃণা লাগে, সে আর দেখতে চায় না, কিন্তু চুলকানো তার কমে না, বাড়ছে, চোখ বন্ধ করে চুলকায়। আমরা আর্সেনিক অ্যালবকে দেখেছি যে এরা এত বেশি মানে স্বভাবের, খুব পরিচর্যা। আর্সেনিক অ্যালবের মানে ঠিক বাসার সামনে থেকে ভেতর পর্যন্ত, নিজের অবস্থান পর্যন্ত সবকিছু খুব সুন্দর গোছালো থাকে। আপনি আর্সেনিকের কোনো ডাক্তারের চেম্বারে যেয়ে দেখবেন যে সে চাইবে প্রত্যেকটা কোম্পানির মেডিসিন, মানে প্রত্যেকটা মেডিসিন যেন একই কোম্পানির হয়, সুন্দরকে সাজানো গোছানো আছে। অনেক সময় আর্সেনিকের রোগীগুলোকে আমরা এই আপনি যে লক্ষণটা বললেন এই লক্ষণটা দেখি, কারণ ওই যে সে চায় তার সৌন্দর্য, সে সবকিছু সুন্দরভাবে পরিপাটি থাকুক, মানে গন্ধপাত পরিপাটি থাকুক, সেই লক্ষণগুলোকে প্রাধান্য দেয়। তাহলে সেখানে আমরা আর্সেনিককেও চিন্তা করবো। হ্যাঁ, আমার একজন বসে আছে, আমি একটু নাইলে আরো সুন্দরকে বোঝাতে পারতাম আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটু যাবো। জামা কাপড় খুললে আবার চুলকানি বৃদ্ধি রিউমেক্সের আছে, মেজোরিয়ামের সাথে রিউমেক্সের আছে। রিউমেক্সের দেখবেন যে বিশেষ করে রিউমেক্সের চুলকানি গুলো ঠান্ডাতে চুলকানি বৃদ্ধি প্রাপ্ত হয়। ডাল কামড়াতে দেখবেন ঠান্ডায়, বৃষ্টির দিনে, বর্ষার দিনে, এই রাস্টক্সে দেখবেন বৃষ্টির দিনে, বর্ষার দিনে চুলকানি বৃদ্ধি প্রাপ্ত হয়। সেখানে আমরা কিন্তু কি চিন্তা করতে পারি? রিউমেক্স কে চিন্তা করতে পারি, ডাল কামড়াতেও চিন্তা করতে পারি। তবে মজার বিষয় হলো বর্ষাকালীন সময়ে যতটা অ্যাগ্রাভেশন থাকে ডাল কামড়ার, শীতকালীন সময়ে অ্যামেলিয়ারেশন হয়। আর শীতকালে কার বৃদ্ধিপ্রাপ্ত হয়? পেট্রোলিয়ামের বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর আমরা যেখানে ছিলাম যে খোসবাসরাতে আমরা দেখেছিলাম যে ঠান্ডায় অ্যাগ্রাভেশন, জ্বালা আছে, আর্সেনিক। হিপারকে দেখেছি স্পর্শকাতে প্রচন্ড ব্যথা, সেখানে আপনি হিপারকে চিন্তা করতে পারেন। এবং জ্বালা যদি দেখেন যে ভীষণ আছে তাহলে সেখানে রাস্টক্সকেও চিন্তা করতে পারেন। এবং ওরও কিন্তু পানি থাকে, ডিসচার্জে পানি থাকে, সেখানে আপনি চিন্তা করতে পারেন রাস্টক্সকেও। এবং আপনি যদি দেখেন কোনো ইরাপশনই নাই কিন্তু তারপরে তার চুলকিয়েই যাচ্ছে। হ্যাঁ, আর যেখানে কোল্ড অ্যাপ্লিকেশনে
তার আরাম বোধ করে সেখানে আপনি অ্যালুমিনাকেও চিন্তা করতে পারেন। হ্যাঁ, তো যাই হোক, কিছু মনে করেন না। অবশ্যই আরেকটা পরামর্শ দিলাম যে লো পোটেন্সি অ্যাপ্লাই করবেন এই ধরনের কেসগুলোতে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে আমি 45 থেকে শুরু করতে চেয়েছিলাম, 9:30টায় বেরোবো বলে, তার আগে বেরোতে হলে আমার জন্য একজন অপেক্ষা করছে। হ্যাঁ, তো কারো প্রশ্ন যদি ছোটখাটো থাকে তাহলে করতে পারেন, না হলে আমি বেরোবো। ধন্যবাদ সবাইকে। সঞ্চালিকা ম্যাম, মুক্তা ম্যাম। সম্ভবত মুক্তা ম্যাম নেই।